আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা ভিডিওতে যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে যদি আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমানে মূল্যস্ফীতি কিন্তু 9% উপরে থাকার যে অবস্থা, এটি আসলে এক বছরে কিভাবে 7.5% নামিয়ে আনার লক্ষ্য করছে সরকার, এটি কি আসলে বাস্তবভিত্তিক বলে আপনার মনে হয়? ধন্যবাদ। প্রথমে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের মূল্যস্ফীতির যে তথ্য আসলে আমরা বাস্তবে দেখি, যেটা প্রকাশ করা হয় পরিসংখ্যান ব্যুরো কর্তৃক, বাজারের প্রকৃত চিত্রের মধ্যে আসলে একটা অসামঞ্জস্যতা দেখা যায়। কারণ যে হিসাবে আমরা একটা পণ্য ক্রয়ের জন্য পে করি, সেই হিসাব ধরলে যেই জায়গায় ইনফ্লেশন রেট আসার কথা সেটা পুরোপুরি রিফ্লেক্টেড হয় বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের অনেক ডাটার ক্ষেত্রেই এটার অ্যাকুরেসি বা অ্যাকুরেটির কাছাকাছি যাওয়ার যে প্রবণতা সেটা নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে। তো চলতি অর্থ বছরের যে ট্রেন্ড ছিল গত 2025 এবং 2026 অর্থ বছর যেটা শেষ হতে যাচ্ছে, সেইখানের একটা কম্প্যারিজন আমাদের স্টোরিটাতে ছিল। সেখানে বছরের শুরুতে এক ধরনের ছিল এবং যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে 2 বছরের যে তথ্যটা আছে সেখানে কিছুটা আপস অ্যান্ড ডাউন রয়ে গেছে। সো সরকার যেই টার্গেটটা নিয়েছে সেটা থেকে বর্তমান যে মূল্যস্ফীতির হার সেটা প্রায় 2%-এরও বেশি, অর্থাৎ 2% পয়েন্ট সরকারকে মিনিমাইজ করতে হবে, সেটা রাউন্ড দ্য ইয়ার, নট যে সে জুনে করবে কিংবা জুলাইতে করবে। এটা যে অসম্ভব সেটা না, বাট এখানে অনেকগুলো কিন্তু রয়ে গেছে। সেই কিন্তুগুলো কি, আপনি অর্থনীতির যে ইন্ডিকেটরগুলো থাকে নর্মালি সেগুলোই আসলে আমাদের এবং আমাদের যে প্রিভেইলিং সিচুয়েশন থাকে সেই সিচুয়েশনগুলো ডিফাইন করে যে আসলে অর্থনীতির প্রবৃদ্ধি কেমন হবে, ইনফ্লেশন কেমন হবে, এক্সপোর্টের গ্রোথ কেমন হবে। তো বর্তমান সময়ে 2-3টা ইন্ডিকেটর যেগুলো আসলে মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেয়, একটা হলো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, আবার দেখবেন ইলেকট্রিসিটিরও দাম বাড়ানো হয়েছে, যেগুলো আলটিমেটলি প্রোডাকশন কস্টকে বাড়িয়ে দেয়। আমাদের কনজিউমার যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলোর দাম বাড়া মানেই হলো ইনফ্লেশন বাড়া এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়া। যদিও সরকারের মূল লক্ষ্য এটাকে নামিয়ে আনার পিছনে সেটা হলো যে মানুষের জীবনযাত্রাকে সহজ করা। তো কন্ট্রাডিক্টরি হয়ে যায় বিষয়টা যদি জ্বালানি বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে যেগুলো আসলে কন্ট্রিবিউট করে ইনফ্লেশন রাইজের ক্ষেত্রে, সেগুলো যদি ফেভার না থাকে তাহলে তো সেইখানে এটাকে নামিয়ে আনাটা একটু ডিফিকাল্ট এবং কোয়েশ্চেন রেজ করতে পারে। এটা একটা ইস্যু। আচ্ছা, এছাড়া উৎপাদন, পরিবহন বা সরবরাহ ব্যয় বাড়ার যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে সরকারের কৌশলটা কতটা কার্যকর হতে পারে বলে মনে হয়? মূল্যস্ফীতি কিন্তু আসলে বিভিন্ন কারণ, এগুলোর মধ্যে তো একাধিক কারণ থাকে। একটা হলো আমাদের ডোমেস্টিক, আর একটা হলো গ্লোবাল প্রেশার। তো গ্লোবাল প্রেশার রিসেন্ট সময়ে যেগুলো পরিলক্ষিত হয়েছে যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে আমাদের যে একটা ক্রাইসিস তৈরি হলো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে, এটা একটা কারণ। তারপরে আসেন আমাদের ডোমেস্টিক যে বিষয়গুলো রয়েছে সেখানে হলো আমাদের এই প্রভাবটা ফলায় আমরা যথাযথভাবে আমাদের যে জ্বালানি সরবরাহ সেটা নিশ্চিত করতে পারিনি, পাশাপাশি এটার দাম আমরা বাড়িয়েছি। এই দুটো ইন্ডিকেটরের পাশাপাশি আরও কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলো আসলে আমাদের ইনফ্লেশনকে বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে। পণ্য যখন পরিবহন করে ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকা কিংবা ঢাকার আশেপাশ থেকে আমাদের যে কনজিউমার আইটেমগুলো রয়েছে সেগুলো যখন বিভিন্ন জেলায় পরিবহন করে পৌঁছিয়ে দেওয়া হয়, এইটার যে কস্ট আছে সেটা হলো ট্রান্সপোর্টেশন কস্ট। কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টের বাইরে আপনার একটা হিডেন কস্ট রয়েছে যেটাকে আমরা চাঁদাবাজি বলি, একটা সরাসরি কথা। এবং ব্যবসায়ীদের অভিযোগের সত্যতাও রয়েছে যে একটা ট্রাক যখন ঢাকায় ঢোকে বিভিন্ন পয়েন্টে তাকে চাঁদা দিতে হয়, আবার ম্যানুফ্যাকচারিং পর্যায়ের থেকে যখন কনজিউমার আইটেমসগুলো বিভিন্ন রিটেল পয়েন্টে পৌঁছে দেয় সেগুলোতেও হলো আপনার এক ধরনের চাঁদাবাজি হয়। তো এইটাও তো কন্ট্রিবিউট করে আপনার পণ্যের দামের উপরে। সুতরাং
আপনি যদি ইনফ্লেশনকে নামিয়ে আনতে চান বা উইদিন রিচ রাখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ট্যাক্স কমানো বা কিছু কিছু ক্ষেত্রে পলিসি সাপোর্ট দিয়ে সম্ভব না। একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং সামগ্রিক পদক্ষেপ নিতে হবে যেখানে সবগুলো কারণকে প্রপারলি অ্যাড্রেস করা যায় এবং সেখানে আমাদের ক্ষমতাসীন দল তাদের দিকে একটা চোখ এবং আঙুল তুলে সবাই যে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছে তারা এই চাঁদাবাজিটা করে। আমার কাওরান বাজার যদি আমরা দেখি, কাওরান বাজারে আমরা নিজেরা রিপোর্টিং করার স্বার্থে, রিপোর্টিংয়ের কারণে বিভিন্ন সময় পরিচয় গোপন করে দাঁড়িয়ে থাকতে দেখেছি যে একটা সবজি ট্রাক আসলে তাকে চাঁদা দিতে হয়। একটা দোকান যদি ফুটপাতে বসানো না, দোকান একটা ভ্যান যে হলো ওখান থেকে শস্যটা বা কাঁচা মালগুলো কিনে তার মিরপুরের কিংবা যাত্রাবাড়ি বা অন্য একটা স্পটে নিয়ে যাবেন, সেই ভ্যান গাড়িটাতে পর্যন্ত চাঁদা দিতে হয়। এখন এই র্যাম্প্যান্ট যে এক্সটর্শন, সেই যে জিনিসটা যদি আমরা থামাতে না পারি, শুধুমাত্র পলিসি দিয়ে তো এটা সম্ভব না। সেই ক্ষেত্রে সকল ইন্ডিকেটর এবং সকল কারণগুলো আইডেন্টিফাই করা এবং এইখানে ল এনফোর্সিং এজেন্সিস যারা রয়েছেন তাদের একটা বড় ভূমিকা রয়েছে যে কারা চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজিটা কিভাবে বন্ধ করতে হবে সেইটার জন্য পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি আর একটা জিনিস রয়েছে যে সরকার যদি সত্যিকার অর্থে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলার সরবরাহ নিশ্চিত করতে হবে। ধরেন একটা পণ্য উৎপাদনের জন্য আমার জ্বালানি দরকার, সেই জ্বালানিটা অ্যাফোর্ডেবল প্রাইস এবং নির্বিচ্ছিন্ন হতে হবে। আমার জ্বালানি দরকার, সেই জ্বালানিটা যদি আবারও ক্রাইসিস তৈরি হয়, যে কোনো সময় ধরেন ইরানের যে যুদ্ধটা, যেটা এখন একটু কিছুটা স্লো আছে, সেই যুদ্ধ যদি আবার দানা বাঁধে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আবারও ক্রাইসিস। তো এই ক্রাইসিস পিরিয়ডটা কিভাবে ম্যানেজ করবে এবং সব ধরনের জ্বালানি এবং র মেটেরিয়ালসের সাপ্লাই কিভাবে নিশ্চিত করবে সেটা করতে হবে। সাথে সাথে যে আমাদের যে কৃষক রয়েছেন তাদের জন্য বাজেটে নানা উদ্যোগ আছে, সেই উদ্যোগগুলো যদি কাজে পরিণত করতে চায় তাহলে যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেইগুলো যাতে আসলে কৃষকের যারা প্রান্তিক পর্যায় থেকে আমাদের সাপ্লাই দেয় পণ্যগুলো, তারা যাতে সেই বেনিফিটসটা পায় সেদিকেও একটা ভালো উদ্যোগ নিতে হবে এবং এগুলার প্রপার ইমপ্লিমেন্টেশনের বাইরে কোনো অপশন নেই সরকারের হাতে। আচ্ছা, এছাড়া যে উচ্চ সুদহার এবং সংকোচনমূলক যে মুদ্রানীতি, এটি মুদ্রাস্ফীতি কমাতে সহায়ক হলেও এটি কিন্তু আসলে বিনিয়োগ, কর্মসংস্থান বা ব্যবসার উপর আসলে কেমন প্রভাব পড়ছে? না, আপনি মূল্যস্ফীতিকে যখন আমরা একটু প্রেশার যখন বেড়ে যায় মানুষের জীবনযাত্রা এবং যখন মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতিটাই হলো একমাত্র ওয়ে, বড় একটা ওয়ে, যেটা দিয়ে হলো আসলে আপনার মুদ্রাস্ফীতিকে দমন করার একটা চেষ্টা করা হয়। সেটা তো লাগবেই, কিন্তু আপনি আবার আমাদেরকে যদি কর্মসংস্থান বা বিনিয়োগের ক্ষেত্রে বলেন, সেইখানে কিন্তু একটা টুলস আছে। সেই টুল কোনটা? সেটাকে আপনার হলো যেই টাকাটা একজন লোক, মার্কেটে টাকা না থাকলে, আপনার হাতে টাকা থাকলে আপনি ব্যয় করবেন, যত বেশি মানি মার্কেটে থাকবে তত বেশি আমাদের ইনফ্লেশন বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে হলো যেই টাকাটা ব্যাংক থেকে লগ্নি করা হবে ইন্ডাস্ট্রির জন্য, এমপ্লয়মেন্ট জেনারেশন ইনভেস্ট করা হবে, সেইখানে একটা প্রপার মনিটরিংয়ের একটা ব্যবস্থা রাখতে হবে। যেই টাকাটা আপনি বিনিয়োগ করার জন্য, শিল্প কারখানা স্থাপন করার জন্য অথবা র মেটেরিয়াল উৎপাদন করার জন্য নিয়েছেন, সেইটা কি সেই ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে নাকি সেই টাকাটা মানুষ ভোগে ব্যয় করছে। ভোগ বা অন্য কোনো কাজে যদি ব্যয় করে এবং সেটা যদি মার্কেটে প্রবেশ করে তাহলে সেখানে কিন্তু মূল্যস্ফীতির সম্ভাবনা থেকে যায়। সুতরাং এখানে আমাকে যখন ইনভেস্টমেন্টের জন্য লোন দিব বা ইনভেস্টমেন্টের যেই ইনসেন্টিভগুলো প্রোভাইড করব, সেইটার যাতে যথাযথ ব্যবহার হয় সেটা নিশ্চিত করতে হবে। আচ্ছা, এছাড়া আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে বাজার তদারকি, কৃষি উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ নাকি মুদ্রানীতির কঠোরতা, কোন পদক্ষেপটাকে আসলে আপনি বেশি কার্যকর বলে মনে করেন? না, এইখানে এই জিনিসটা হলো ইটস এ ওয়ান কাইন্ড অফ টিম ওয়ার্কের মতো। যেন একটা কাজ করতে গেলে, একটা টিম কাজ করলে যদি পুরো টিমটা যদি সম্মিলিতভাবে সমান এফার্টস দেয় এবং সুন্দর করে একত্রে কাজটা করে, তখন কিন্তু তার ফলটা ভালো হয়। তো আপনি যদি একটা সমন্বিত উদ্যোগ নেন তাহলেই কিন্তু আপনার একটা ভালো ফল প্রত্যাশা করতে চান। তো
একটা ইন্ডিকেটর বা একটা পলিসি মেজার দিয়ে আপনি কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যতগুলো উদ্যোগের কথা আমি বললাম, যে মনিটারি পলিসি বলেন, চাঁদাবাজি বলেন, সাপ্লাই চেইন নির্বিঘ্ন রাখা, এবং আরও একটা জিনিস যেটা রয়ে গেছে যে আমাদের ডলার যে সাপ্লাইটা, কারণ মানি মার্কেটের উপরে অনেক কিছু নির্ভর করে। মানি মার্কেট যদি স্টেবল না থাকে এবং আমরা যদি এলসি খোলার ক্ষেত্রে প্রপার সাপোর্ট ব্যাঙ্কগুলো না দিতে পারে, তাহলে যথাসময়ে যদি আপনার র মেটেরিয়ালস, যেহেতু আমরা অনেক ক্ষেত্রেই ইম্পোর্ট নির্ভরশীলতা রয়েছে আমাদের কনজিউমার গুডসের জন্য, তো সেখানে প্রত্যেকটা অর্গান আমি বলবো এখানে জয়েন্টলি এবং এফর্টলেসলি কাজ করতে হবে, যাতে হলো কোনো একটা অংশ দুর্বল না হয়ে পড়ে। সবগুলা, সেটা যদি মনিটারি পলিসি বলেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে টাকাটা ব্যয় করা হবে সেটা প্রপার ব্যয় করা হলো কিনা, তারপরে রাস্তাঘাটে চাঁদাবাজি কিংবা দোকানে চাঁদাবাজি হচ্ছে কিনা, এবং বৈদেশিক মুদ্রা সরবরাহ ঠিক আছে কিনা, আমাদের যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে দীর্ঘসূচিতা রয়েছে নীতিগত, সেইগুলো যাতে প্রপারলি কাজ করে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কোনো একটা দুর্বলতা হয় সেখান থেকে আপনার লিকেজ হবে, আর লিকেজ হলেই কিন্তু আমাদের এই যে ব্যবস্থাটা টোটাল ইনফ্লেশন কন্ট্রোল করার যে বিষয়টা সেটা কিছুটা ব্যাহত হবে। এখন আপনি একটা বাজেট দিয়েছেন, সে বাজেটটা হলো ব্যবসা বান্ধব বলা হচ্ছে, কারণ বাজেটে বেশ কিছু উদ্যোগ রয়েছে যেগুলো হলো ট্যাক্স কমানো হয়েছে, ট্যাক্স ওয়েভার দেওয়া হয়েছে, ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোর জন্য এক ধরনের প্রোটেকশন মেজার নেওয়া হয়েছে। দিস অল আর ভেরি গুড স্টেপস দ্যাট উইল হেল্প টু গ্রো ইন দ্য ইন্ডাস্ট্রি। বাট আপনি কার জন্য করছেন জিনিসগুলো? দেশের মানুষের জন্যই তো এই ইন্ডাস্ট্রি এই সুযোগগুলো দিয়েছেন, যেটা প্রধানমন্ত্রী বলতেছিলেন তার বক্তৃতায়, যে আমরা সেই সব পণ্যের ট্যাক্স কমিয়েছি যেগুলো মানুষের জীবনকে একটু স্বাচ্ছন্দ্য দিবে, যেই সব জিনিস স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে, যেমন সিগারেটের দাম বাড়িয়েছি, ট্যাক্স বাড়িয়েছি, এবং অন্যান্য যেই জিনিসগুলো ক্ষতিকারক সেগুলো করেছি। সব কিছুর কেন্দ্রে কি? আসলে সব কিছুর কেন্দ্রে হয়েছে মানুষ। সেই মানুষের জীবনযাত্রাকে যদি আপনি সহজ করতে চান, তাহলে তার জীবনযাত্রার ব্যয়টা সহনীয় পর্যায়ে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যতগুলো রেগুলেটরি বডি রয়েছেন, বাংলাদেশ ব্যাংক বলেন, ইম্পোর্ট এক্সপোর্টের যে অথরিটিগুলো আছে, পোর্ট অথরিটি, এবং সর্বোপরি আমাদের যে রাজনৈতিক সদিচ্ছার একটা ব্যাপার রয়েছেন। কারণ একটা চাঁদাবাজি কি করে একটা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে বা একটা সাপ্লাই চেইনকে বাধাগ্রস্ত করে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলতে পারে, এটা তো শুধু সদিচ্ছার ব্যাপারই আমি মনে করি। যদি আমাদের রাজনীতিবিদ এবং সরকার তার যে ফোর্স রয়েছেন সেটাকে প্রপারলি ইউটিলাইজ করেন এবং যথাযথ শাস্তি এবং মনিটরিং করেন, তাহলে তো এইটা কন্ট্রোল করা কোনো ব্যাপার না। একটা জিনিস সরকারকে অবশ্যই মাথায় রাখতে হবে, তারা দীর্ঘদিন অর্থাৎ 20 বছর পরে ক্ষমতায় এসে 20 বছর পরে বাজেট দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে। তো ইটস অ্যান অপরচুনিটি ফর দ্য গভর্নমেন্ট। তো সেই অপরচুনিটিটাকে যদি আপনি কোয়েশ্চেন করেন যে এই অপরচুনিটিকে কি সে কাজে লাগাতে পারবে নাকি নতুন করে সে পরীক্ষায় পড়বে, যদি তার বাজেটটা প্রপার ইমপ্লিমেন্ট না করতে পারে, ব্যবসাকে গিয়ার আপ না করতে পারে, মানুষের ভিতরে স্বস্তি না দিতে পারে, তাহলে তো একটা কোয়েশ্চেন থেকেই যায় যে এই ধরনের যে পদক্ষেপগুলো নিয়েছে এটা কি বাস্তবসম্মত বিষয়টা নাকি আসলে একটা প্রতিশ্রুতি। সো আমি বিশ্বাস করি যে যেই পদক্ষেপগুলো তারা নিয়েছেন বা যেগুলো প্রস্তাব করেছেন বাজেটে, তার মধ্যে অবশ্যই এগুলা ইমপ্লিমেন্ট করবেন। আর যদি ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু কোয়েশ্চেন থেকেই যায় যে মানুষের যে অসন্তোষ, এবং অসন্তোষের ফলাফল তো ভালো হয় না, মানুষ আবারও বিদ্রোহ করতে পারে, মানুষ এটাকে এক ধরনের সরকারের প্রতি যে আস্থা তৈরি হয়েছিল সে আস্থাটা ক্রমান্বয়ে আবার অনাস্থার দিকে রূপ নিতে পারে। সুতরাং ইটস অ্যাবাউট একটা কম্প্রিহেন্সিভ এবং হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার, যেটার মাধ্যমে আসলে উদ্দেশ্যই থাকবে মানুষের কল্যাণ করা। সেটা যদি পারে, আই হোপ এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। যেহেতু বিগত 2 বছর তার আগের যে সময়গুলো ছিল তার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, হোপফুলি এটা কন্ট্রোল করতে পারবে। হয়তো 7.5 না নামাইতে পারলেও কিছুটা তো অবশ্যই পারবে, আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। জি, দর্শককেও ধন্যবাদ।
ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।